নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। বরাবরের মতো রবিবার আমি আবার হাজির হয়ে গেছি এবং রবিবার ছাড়া আমার উপায়ও নেই। আমার সারা সপ্তাহ অফিস থাকে, সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো সেই জন্য এবং আমি আজকে খুবই খুশি, আমাদের সঙ্গে একজন বিশিষ্ট সাহিত্যিক রয়েছেন। আমি দীর্ঘদিন ধরে বলে আসছিলাম, তিনি একটু অসুস্থও ছিলেন। তো আপনারা তা কিছু প্রশ্নও করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, আমাদের সকলেই প্রিয় বিমান মাঝি মহাশয়। বিমানবাবু, আপনাকে অনেক শ্রদ্ধা জানাই, আমাদের পত্রিকার তরফ থেকে অনেক স্বাগত আপনাকে। তো আচ্ছা, প্রথমেই আপনারা একটু যেটা আমার প্রশ্ন, যে আপনার জন্ম 1947 সালে 30শে ডিসেম্বর আসানসোলে বনবিষ্ণুপুর গ্রামে। তো যেটা বলার, যে আপনার ছেলেবেলার কথা বলুন কিছু। নমস্কার। আমি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন কবি ও কবিতা বলে একটি কবিতা পত্রিকা, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে কবিতা চেয়েছিল এবং আমরা প্রায় 10-12 জন ছেলে। না, আপনি একটু পরের দিকে চলে গেলেন, আমি একটু আগে ছেলেবেলা থেকে শুরু করছি। মানে আপনার জন্মের কথা বা আপনার গ্রামের কথা একটু বলুন। গ্রামের কথাতেই আসছি। একটা কবিতা পাঠিয়েছিলাম। আচ্ছা, সেই কবিতাটা আমার গ্রামকে নিয়ে। আচ্ছা, বাহ। এবং জগদীশ বাবু প্রত্যেকের কবিতায় বাতিল করে দিয়েছিলেন, কিন্তু আমার এই কবিতাটা তিনি বাতিল করেননি। সেই কবিতাটা ছিল, এলাম আমি পালিয়ে এলাম প্রাচীনতম বনগ্রামে, এলাম খানিক নীরবতায়, দুদণ্ড দিরিয়েছিল রাখাল বালক, কচৌড়ো ভরে আমরাঙা আর আমের উপরে। এলাম আমি পালিয়ে এলাম প্রাচীনতম বনগ্রামে। আমার গ্রাম হচ্ছে বনবিষ্ণুপুর, কিন্তু লোকে বলতো বনগ্রাম, লোকে বলতো বনগ্রাম। এবং এই গ্রাম বনে ঢাকা। এই গ্রামে আমার জন্ম একটা যৌথ পরিবারে, যেখানে প্রতিদিন প্রায় 30 থেকে 40 জন মানুষ একসঙ্গে তারা আহারে বসত। এবং সেই পরিবারে, এটা প্রায় বটবৃক্ষের মতো একটা পরিবার, সেখানে খুব সাধারণভাবে আমরা বেড়ে উঠি। এবং 2 মাইল হেঁটে প্রতিদিন, সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করে 2 মাইল হেঁটে 2টো ছোট ব্রুক বা নদী পেরিয়ে আমরা স্কুলে যেতাম। বাহ, সত্যি অসাধারণ। এইভাবে পড়াশোনা করি এবং ওই গ্রাম থেকে মাধ্যমিক পাস করি 1963 সালে। এখনও আমার গ্রামকে মনে পড়ে এবং মাঝে মাঝে আমি এখনও গ্রামে যাই। আমার শেষ আত্মীয়, তিনি এখন মৃত্যুপ্রায় শয্যায়, তাকে আমি দেখতে যাই। বাহ। তো তারপরে আপনি তো শুনেছি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি যখন করেন, তো শুনেছি সেই সময় নাকি আপনি বিমানদার মুখে শুনেছি সাংবাদিকতা করতেন সেই সময়, এবং কিছু পত্রিকা দপ্তরেও কাজ করতেন। সেসব নিয়ে কিছু বলুন। আমাদের সঙ্গে দেখছেন লাকি চট্টরাজ রয়েছেন। লাকি, অনেক ধন্যবাদ, কবি লাকি চট্টরাজ। এবং আপনাদের সকলকে যারা দেখছেন, সকলকে আমাদের আন্তরিক পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আপনারাও সকলে প্রশ্ন করতে পারেন। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিদগ্ধ পণ্ডিত মানুষ, বিশিষ্ট সাহিত্যিক বিমান মাঝি মহাশয়। প্রায় দীর্ঘদিন ধরে, দীর্ঘ 50 বছর ধরে তিনি লেখালেখির সাথে যুক্ত। তাকে প্রায় 70 দশকের কবি বলা যায়, বা আমার যদি ভুল না হয়, হয়তো 70 দশক, বা উনি সেটার বিশদে আরও বলবেন। তো বলুন। আমাকে যে সাংবাদিকতার যে প্রশ্নটি করা হলো, আমি তখন অমিয়নিবাস বলে ইউনিভার্সিটির কাছে একটা মেস ছিল, যেখানে জওহর রায় থাকতেন। আচ্ছা। এবং জওহর রায়ের পাশে একটা রুমে আমরা 3 জন ছাত্র থাকতাম। সেখানে জওহর রায়ের সঙ্গে গল্প করতে করতে সাংবাদিকতার বিভিন্ন রোমাঞ্চকর ঘটনা উনি আমাদের বলতেন। সাগরময় ঘোষও ওই মেসে আসছেন। তা আমি একদিন সাহসে ভোট করে 69 সালে সরাসরি যুগান্তর সম্পাদক সুকোমল কান্তির বাড়িতে হাজির। ওনার পিএ বললেন, সুকোমল কান্তি ঘোষের সঙ্গে এইভাবে তো দেখা করা যায় না, আপনি একটা চিঠি লিখে যান, উনি যদি চান তো আপনাকে ডেকে পাঠাবেন। আমি একটা 3 লাইনের চিঠি লিখেছিলাম
সেইখানে আকাঙ্ক্ষী শব্দটি ছিল। আমি সাংবাদিকতায় আকাঙ্ক্ষী, এবং বানান ছিল নির্ভুল। উমর সঙ্গে কয়মুদ্রণ সহ দীর্ঘই বানান ছিল। কারণ পরে সুকমলকান্তি আমাকে বলেছিলেন যে আকাঙ্ক্ষা বানান যে কেউ ঠিক লিখতে পারে, এই তোমার চিঠিতে দেখলাম। উনি আমার চিঠি পড়ে এতই মুগ্ধ হন, যিনি আমাকে ডেকে পাঠান, বলে তোমার ক্ষুদ্র চিঠিটি আমাকে মুগ্ধ করেছে, তুমি কি চাও আমার কাছে? আমি এখানে ফ্রিল্যান্স জার্নালিজম করতে চাই, মানে আপনাদের কথা অনুসারে বিভিন্ন লেখালেখি করতে চাই। মানে ঠিক আছে, তুমি এডিটোরিয়াল ডিপার্টমেন্টে প্রফুল্লচন্দ্র, যে অ্যাসিস্ট্যান্ট এডিটর, তার সঙ্গে কথা বলো। ওনার সঙ্গে কথা বললাম। উনি বললেন দেখো, একটা ইম্পর্ট্যান্ট আর্টিকেল আছে, কারণ ওভার বাংলার সঙ্গে আমাদের একটা যোগাযোগ শুরু হচ্ছে। ওভার বাংলার সঙ্গে আমাদের যে বাণিজ্য ছিল, সেই বাণিজ্য কীভাবে চলছে, এখন সেটা বন্ধ হয়ে গেছে নৌ বাণিজ্য, সেটা সম্পর্কে যদি তথ্য নিয়ে একটা আর্টিকেল লিখতে পারো, এবং আমরা কীভাবে অগ্রসর হব, বলে তুমি ওই খিদিরপুরের কাছে দেখবে বিভিন্ন অফিসগুলো আছে, ওখানে খোঁজ খবর করো এবং তাদের সঙ্গে যোগাযোগ করো। এবং একজন আইএস অফিসারের সঙ্গে দেখা করলাম ওই ঘুরতে ঘুরতে, এবং তিনি বললেন কী চাও? আমি বললাম দেখুন, আমি নতুন সাংবাদিকতায় এসেছি এবং আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি প্রায় কিছুই জানি না, কিন্তু যে আপনি আমাকে সাহায্য, কী সাহায্য? ওভার বাণিজ্যে ওভার বাংলার সঙ্গে যে বাংলাটা ছিল তার ডাটাগুলো আমাকে কিছু দিতে হবে। হ্যাঁ দেবো, তুমি আজ নয়, তুমি অমুক তারিখে এসো। এই ডাটাগুলো নিয়ে আমি একটা ওভার বাংলা এবং এই বাংলার যে বাণিজ্যের উপরে আর্টিকেল লিখলাম, এবং সেই আর্টিকেলটা এত নাম করেছিল, সে সম্পর্কে এত চিঠি এসেছিল যে প্রথম চোটেই যে একটা লেখা এইভাবে সাফল্য হতে পারে, সবারই ধারণা দিত। এবং এই আর্টিকেল লিখতে লিখতে আমার 3 নম্বর আর্টিকেল দিল্লির পার্লামেন্টে আলোচিত হয়েছিল। সেটা ছিল রাতে কলকাতায় ওষুধ পাওয়া যায় না, হ্যাঁ, সেখানে সমস্ত মানে রোগীরা কিছুতেই ওষুধ সংগ্রহ করতে পারে না। এটা কত সালে? প্রায় 60-এর দশকে নাকি? এটা হচ্ছে কি একেবারে 1970। আচ্ছা। এবং কল্যাণ রায় ছিলেন সিপিআই এমপি, তিনি এই আর্টিকেলটা পার্লামেন্টে দেখিয়েছিলেন যে এই আর্টিকেলটার জবাব দিতে হবে আমাদের তথাকথিত যেই মন্ত্রী আছেন তাকে। আচ্ছা, তারপরে তো আপনি মোটামুটি দুর্গাপুরে এলেন এবং দুর্গাপুর স্টিল ইস্পাত বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিলেন, এবং লেখালেখি তো কি তার আগে থেকেই শুরু? ওই কলকাতা 70 সালে বিখ্যাত গবেষক পুলকচন্দ্র, তিনি হচ্ছেন সেই রানীচন্দ্র পরিবারের ছেলে। আচ্ছা। এবং তিনি ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন বর্ধমান শ্যামসুন্দর কলেজে। তিনি 1970 দশকের তরুণ কবিদের নিয়ে একটা সংকলন করেছিলেন। সেই সংকলনে উনি আমার একটা কবিতা ছেড়েছিলেন। ও, সেটা তাহলে প্রথম লেখা? সেটি আমার প্রথম লেখা। তার আগে আমি আরও 3টে লেখা লিখেছিলাম যখন আমি কলেজে পড়তাম। তখন বাঁকুড়া খ্রিস্টান কলেজের একটা পত্রিকা বেরোতো ওই অঞ্চল থেকে, তখন একটা ওই 2-3টে কবিতা লিখেছিলাম। আরও আগে স্কুল ফাইনাল পরীক্ষা দেওয়ার সময় কবিতা কি কিছু মনে আছে? একটা কবিতা শুনতে। একটা হচ্ছে জাগো বর্গাদার। আচ্ছা, তখন বর্গাদার নিয়ে যে সেই লাইনগুলো আর এখন বলতে পারছি না, কামটাই বলতে পারছি। জাগো বর্গাদার, মানে বর্গাদারদের আমি জাগ্রত করার জন্য আহ্বান জানাচ্ছি। তখন একটা বর্গাদারি এই সম্পর্কে আলোচনা তখন 65-এ প্রচণ্ডভাবে শুরু হয়েছিল। আচ্ছা। আরেকটা কবিতা ছিল কবি ও মিছিল। তখন 2-4টে মিছিলেও আমি যোগ দিতাম। বিভিন্ন পার্টি মিছিলে, বিভিন্ন স্টুডেন্ট ফেডারেশনের মিছিলে তখন যোগ দিতাম, এবং কবি ও মিছিল নিয়ে একটা কবিতা লিখেছিলাম। পরে দেখেছিলাম কবি ও মিছিল নিয়ে বিখ্যাত ডক্টর অশোক মিত্রের একটা বই আছে, তিনি কবি এবং মিছিল সম্পর্কে একটা গ্রন্থ তার আছে। আচ্ছা, তারপরে আপনি স্কুলে এখানে যোগ দিলেন, তাই তো? একটু বলে নি 70 সালের ওই কবিতাটা সম্পর্কে, যেটা আমার এখনো কবিতাটা আছে আমার। সেই কবিতাটা সম্পর্কে পুলকচন্দ্র বলেছিলেন যে গ্রামীণ জীবন থেকে চিত্রকল্প বেছে নিয়ে এত শক্তিশালী কবিতা প্রায় আমরা দেখতে পাই না। তিনি 2 লাইনের একটা পরিচিতি দিয়েছিলেন।
আমার চিত্রকল্পে তিনি অসাধারণ প্রশংসা করেছিলেন। বাহ। সেই কবিতাটা এখনো আমার কাছে আছে, কুবো পাখি। তো আপনি কি কবিতার বই এনেছেন কি কিছু? ওই কবিতাটা আমার কাছে এই মুহূর্তে আছে। আচ্ছা, কবিতা কুবো এনেছেন কি? পাখি। ব্যাগে আছে? পড়া পড়ে ব্যাগে আছে। দারুণ পাঠ করবি। এইটা তোমার। এটাও তোমাকে দেবো। নমস্কার, গৌতমদা দেখছেন আমাদের সঙ্গে। আপনারা যারা দেখছেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজকের আমাদের রবিবাসরীয় সাহিত্য আড্ডায় রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক বিমান মাঝি মহাশয়, খুবই বিদগ্ধ পণ্ডিত একজন। উনি কবিতা এবং প্রবন্ধ নিয়ে একসময় খুবই সাড়া ফেলেছিলেন এবং দুর্গাপুরে বিভিন্ন সভায় সভাপতিত্ব করতেন। এখন তো একটু বয়সের জনিত কারণে খুবই কম যাওয়া আসা করেন। তো আপনাদের কিছু প্রশ্ন থাকলেও বলতে পারেন। গৌতমদা লিখছেন যে সুসকাল দেখছি স্বপ্নের করিডোরে দুর্দান্ত প্রয়াস। হ্যাঁ দাদা, একটু চেষ্টা করি মাত্র, সেরকম কিছু করতে পারছি বলে মনে হয় না। ওই সপ্তাহে একদিনই ছুটি থাকে, একটু একটু করে মানুষজনকে নিয়ে এসে একটু আলোচনা করি। তো আমাদের সঙ্গে কবিতা পাঠ করছেন সদ্য বিমান মাঝি মহাশয়, খুব বিশিষ্ট কবি। নমস্কার। কুবো পাখি আমার 70 সালের লেখা কবিতা, বাহ। পরবর্তীকালে সামান্য সংস্কার করেছি, আচ্ছা। পরিমার্জন করেছি। কুবো পাখি সব লেন বাইলেন ঘুরে অবশেষে অবিনাশ ফিরে আসে গ্রামে। জলের সিঁড়িতে বসে দেখে তার পরিচিত বাগদিব ক্রমশই নেমে যাচ্ছে জলের গভীরে। অবিনাশ চেয়ে চেয়ে দেখে, বাগদিবও চেয়ে চেয়ে হাসে। অবিনাশ জলে নামে, বাগদিবও যায় থেমে। অবিনাশ চেয়ে চেয়ে দেখে, বাগদিবও চেয়ে চেয়ে হাসে। কয়েকটি ঘেঁটু ফুল ছুঁড়ে মারে হাঁটু জল যুবতীর গায়ে। অবিনাশ নামে জলে, বাগদিবও ঢাকে মুখ বুকের আঁচলে। ছল ছল তলে জল, টলমল পদতল, জলের ভিতরে ছায়া, কাঁপে তীর কাঁপে ঢেউ, কাঁপে হাওয়া শীর্ষে। অবিনাশ বিনাশে দুর্বল, শহরের লেন বাই লেন নিয়েছে হরণ করে তার যা ছিল সম্বল। তবুও তো অবিনাশ, অবিনাশ জলে সাঁতরানো তার আজন্ম অভ্যাস। অবিনাশ জলে নামে, বাগদিবও যায় থেমে। ঢেউ ওঠে জলে, ঢেউ ওঠে বাগদিনীর বুকে। অবিনাশ ভাগে খুব, পান কৌড়ি দেয় ডুব। কুবো পাখি লুকিয়ে কোথাও ডাকে কুকু। বাহ, কি অসাধারণ কবিতা। গৌতমদা লিখছেন যে উনি সুবক্তাও, আপনাকে খুবই মানে শ্রদ্ধা জানিয়েছেন। উনি কবি নন, উনি সুবক্তাও। সত্যি তাই, উনি খুবই ভালো বক্তব্য আমিও শুনেছি। আজকে আমরা আলোচনা করব, কবিতার আলোচনায় যাব। দেখুন কবির হাতের আলোচনা, হস্তাক্ষর আমি দেখাচ্ছি, কত সুন্দর। এই বয়সেও তার হাতের লেখা আপনারা দেখলে মুগ্ধ হয়ে যাবেন। তার এত যত্ন, তার লেখা এত সুন্দর ঝকঝকে লেখা। তো যাই হোক, এই জন্য আমরা অ্যাকচুয়ালি আমি সত্যি অবাক হই যে আমরা কলকাতাকে দেখি, আমরা পুরুলিয়া দেখি, বাঁকুড়া দেখি, কিন্তু আমাদের দুর্গাপুরে কিন্তু কম নেই যে একসময় যারা সাহিত্য করে গেছেন। এবং হ্যাঁ, আমি সেই প্রশ্ন আমি পরে করব বিমানবাবুকে। তো তার আগে আমি যেটা আচ্ছা, আপনার কাছে বিমানদা স্পেশালি আমাকে এই প্রশ্নটা করতে বলেছে পুনে থেকে। আমাদের বিমান চট্টোপাধ্যায়, বিমানদা হয়তো দেখছেন, বলেছে আমি দেখব। তো বিমানদার মুখে শুনেছি আপনার কফি হাউসে সেই সময় বিভিন্ন সাহিত্যিকদের সঙ্গে আপনার আড্ডা ঘনিষ্ঠতা ছিল, এবং কফি হাউসের কিছু কথা বলুন। এক সময় আপনি তো খুব আড্ডা দিয়েছেন বা সাহিত্য আলোচনা, সেসব কিছু একটু শুনি। হ্যাঁ, যারা ইউনিভার্সিটির ছাত্র বা প্রেসিডেন্সির যারা ছাত্র, তারা তো দল বেঁধে কফি হাউসে বসতো। এই প্রথম দিন ক্লাসের পরেই, মানে আজ 1968 সালে ডিসেম্বর মাসে আমার ক্লাস শুরু হয়েছিল। ক্লাস শেষ শুরু, মানে ক্লাসের শেষেই আমরা 3-4 ছেলে এবং কয়েকজন মানে মেয়ে গিয়ে কফি হাউসে ঢুকলাম। এই যে কফি হাউসে ঢুকলাম, এখান থেকে আমি বেরিয়েছি 1983 সালে। প্রতিদিন কফি হাউসে বসতাম এবং আমার সঙ্গে গভীর বন্ধুত্ব ছিল, গভীরতর বন্ধুত্ব ছিল কবি তুষার রায়।
বাহ। কারণ আমি তার যখন আমাদের ইউনিভার্সিটির ছাত্ররা তুষার রায়ের আমি লেখা পড়েছি, বিখ্যাত ব্যান্ডমাস্টার কাব্যটি ইউনিভার্সিটির ছাত্ররা প্রকাশ করেছিল, আমি তার প্রথম কবিতা কিনেছিলাম। বাহ। তাদের তুষারদা খুব খুশি হয়েছিল। হ্যাঁ, তার সেই বিখ্যাত কবিতা গেঞ্জি খোলার মতো চামড়া খুলেছি, সেরা আতন্ত দেখাতে মশায়। বাহ। যদি গেঞ্জি খোলার মতো চামড়া খুলেছি, এই উপমাটা সেদিন মানে মুখে মুখে ছড়িয়ে পড়তো। কীভাবে আমরা গেঞ্জি খুলি, সেইভাবে শরীরের চামড়াটা খুলি। বাহ। তার বিখ্যাত কাব্য ব্যান্ডমাস্টার, দুটি তিনি কাব্য লিখেছেন, একটি ব্যান্ডমাস্টার, একটি মরুভূমির আকাশে তারা। বাহ। আচ্ছা, কবি সন্দীপন চট্টোপাধ্যায়ের সঙ্গে কিছু আপনার যোগাযোগ ছিল কি? কিছু যোগাযোগ ছিল না, কিন্তু ওই টেবিলে বসতাম। আচ্ছা। উনি তো পা তুলে সবসময় টেবিলে পা তুলে বসতেন। হুম। আর আমরা তো আমরা চারপাশে ঘেরাও করে বসতাম। ওর সঙ্গে যাদের যোগাযোগ ছিল, আমি তো লাজুক ছেলে এবং গ্রাম্য ছেলে, এক প্রান্তে থাকতাম, কিন্তু দেখতাম হা করে। তো যেমন মানিকদাস চক্রবর্তী, হ্যাঁ, যেমন এই নৈরাক্য ভট্টাচার্য, এবার যার দেশে উপন্যাস বেরোচ্ছে, আচ্ছা। বাহ। সে আমাদের সমকালীন, এরা সমস্ত ওকে ঘিরে থাকতো। আচ্ছা, সুনীল গাঙ্গুলিকেও নিশ্চয়ই দেখেছেন কখনো? হ্যাঁ, সুনীল গাঙ্গুলিকে নিশ্চয়ই কবিতা অবশ্য দেখেছি, হুম। এবং তার ওই যে তিনি একটা পত্রিকা চালাতেন কীর্তিবাস, তার অফিসেও দেখেছি। বাহ। শক্তির সঙ্গে আমার খুব নিকটস্থ ছিল। বাহ, কিছু বলুন ঘটনা। উনি তো খুব খোলামেলা মানুষ। বলুন, চাটা ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ। তার পকেট থেকে পয়সা পড়ে গেলেও তিনি ভুলে যেতেন হুম। যে পয়সাটা পড়ে গেছে। ছেলেরা তুলে দিয়ে বলতো, সত্যিদা এই টাকাটা আপনার পকেট থেকে পড়ে গেছে। তিনি হা হা করে আবার টাকাটা নিতে, কিংবা বলতেন তোমরা কফি খেয়ে নাও। উনি তো অন্য জাতের মানুষ। অন্য জাতের মানুষ। এবং আমি খুবই মানে আমাকে সম্প্রতি রবীন্দ্র গুহ বলছিলেন, রবীন্দ্র গুহ একটি আত্মকথা লিখছেন, তো উনি আমাকে বলছিলেন যে জয়ন্ত, আমি লিখছি, এটা তোমাকেই দেবো। তো উনি শক্তি চট্টোপাধ্যায়ের কথা অনেক লিখছিলেন, বলছিলেন যে দেখো, আমরা একই রাস্তায় বসে আমরা একদিন আলোচনা করছিলাম যে সেই সময় ঘন্টায় ঘন্টায় পত্রিকা বেরোতো, ঘন্টায় পত্রিকা, মিনিটে কবিতা, ঘন্টায় কবিতা। তো সেমনি কবিতা ঘণ্টকে। হ্যাঁ, তো সেই সময় রবীন্দ্রবাবু বলছিলেন যে আমরা ঠিক করেছিলাম ঘন্টায় উপন্যাস লিখবো। তো তারপরে উনি বলেছিলেন যে রবীন্দ্রবাবুকে যে তোমার তো অনেক উপন্যাস আছে, আমি কী নিয়ে লিখবো? তো তখন রবীন্দ্রবাবু বলেছেন যে কেন, আপনি তুমি কলকাতা নিয়ে লেখো। তো সেই সময় কিন্তু তার কিছুদিন পরেই উনি চলে যান, সেটাই বলছিলেন যে ওনার লেখা হয়নি। পরবর্তীকালে উনি কলকাতার ওই পোস্টা ব্রিজ একটা ভেঙে গেছিলো, সেই নিয়ে একটা লেখা লিখেছিলেন, তখন সেই কথাই বলছিলেন। তো সত্যি আমাদের মানে আপনাদের অভিজ্ঞতা কতটা ঋদ্ধ, সত্যি আমাদের যেটা মানে আমাদের অনেক কিছু শেখার আছে। আচ্ছা, যেটা আপনার কাছে কিছুটা শুনবো, আপনি তো কবি এবং প্রবন্ধ, কবিতা এবং প্রবন্ধ বেশি লেখেন, তাই তো, নাকি গল্প লেখেন? গল্প আমি জীবনে একটাই লিখেছিলাম 1963 সালে। কৃষ্ণনগরে মাসিক পত্রিকা হোমশিকা বেরোতো, সেখানে পাঠিয়ে দিয়েছিলাম, তারা ছেপেছিল। তারপর আর কোনো গল্প লিখিনি। আচ্ছা আচ্ছা, এটা আমার প্রশ্ন নয়, পাঠকের প্রশ্ন ধরতে পারেন যে কবিতার যে মাইকেলের পর যে কবিতার, মাইকেল মধুসূদনের পর যে কবিতার যে বিবর্তন, এবং তারপরে যে আমাদের যে আধুনিক, উত্তর আধুনিক কবিতার যে একটা ধারা শুরু হয়েছে, সে সম্বন্ধে আপনি কিছু বলুন। এটা অনেক শিক্ষণীয়, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে আপনাকে প্রশ্ন করতে। হ্যাঁ, ভালো, ঠিক আছে, প্রশ্নটা খুবই ভালো। মাইকেল আমার খুবই প্রিয় কবি, এবং ছাত্র জীবনে এই কলেজের ছাত্ররা এবং আমার মাস্টারমশাইরাও আমাকে মাইকেল বলে ডাকতো। কারণ আমি তখন দাড়ি রাখতাম, মাঝখানে সিঁথি কাটতাম, এবং চালচলনটা ছিল যেন একটা মস্ত এক আধুনিক কবি ঘুরে বেড়াচ্ছে, এরকম একটা চালচলন ছিল। কিন্তু মাইকেল আমার খুব প্রিয় কবি। তো এই প্রশ্নটা খুব দীর্ঘ প্রশ্ন। প্রথমে ঠিক আছে, মাইকেল আধুনিকতা দিয়ে শুরু করেছে। আমি কালকেই শ্রীকুমার ব্যানার্জির লেখা পড়ছিলাম মাইকেলের উপরে, তিনি মাইকেলের গভীর প্রশংসা করেছেন। অবশ্যই এত পড়াশোনা তার গভীরে তিনি বলেছেন যে মাইকেল না থাকলে আমাদের সাহিত্যের মুক্তি হতো। তিনি অরিজিনাল বিদেশি সাহিত্যগুলোকে পড়েছিলেন এবং সেখান থেকে তিনি কবিতা তুলে এনেছেন। যাই হোক, মাইকেল, রবীন্দ্রনাথ পরে অতিক্রম করে যখন আমরা এলাম 30-এর যুগে, এইখান থেকে আধুনিকতা একটা শুরু করে। রবীন্দ্র বিরোধিতা এখন আর বলা যায় না, কিন্তু তবুও তারা রবীন্দ্রনাথকে অনুসরণ না করে একটা নতুন কিছু করতে চেয়েছিলেন। যদিও মানিক বন্দ্যোপাধ্যায়, কল্লোল যুগের কথা বলছেন? হ্যাঁ, কল্লোল যুগেরই কথা বলছি। মানে আপনার মানিক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কয়েকজন যুবক চেষ্টা করলেই তো আধুনিকতা আসে না। খুব স্মরণীয় কথা।
একটা সামাজিক বিপ্লবের ভেতর দিয়ে, একটা সামাজিক আন্দোলনের ভেতর দিয়ে এই কবিতাকে আসতে হবে। তবে তার আধুনিকতা, তবে তার যৌনতা, তিনি বলেছেন যৌনতার কথাটাও তিনি প্রয়োগ করেছেন, সব কিছু প্রতিষ্ঠিত হবে। দুম করে 2-3টি যুবক বা 10 জন যুবক চেষ্টা করলেই কিন্তু আধুনিকতাকে প্রতিষ্ঠা করা যায় না। আধুনিকতাকে একটা বড় মাপের জিনিস, তাকে প্রতিষ্ঠা করতে হলে সমাজের ভেতর দিয়ে, অনেক মানুষের ভেতর দিয়ে, দ্রুতবদ্ধতার ভেতর দিয়ে আসতে হবে। বলো আর কি? হ্যাঁ হ্যাঁ, এটাই বলুন। তারপরে আপনি আর কিছু শুনিয়েছে সেই রকম কিছু উদাহরণ শুনি, তারপরে আপনি কল্লোল যুগের পরের কথা আপনি একটু একটু বলুন, আর কিছু কবিদের কথা। কল্লোল যুগের তো সকলেই জানেন। তো এদের প্রথম কবি হচ্ছে গিয়ে ধরুন বুদ্ধদেব বসু, সুধীন দত্ত, বিষ্ণুদেব, অমিয় চক্রবর্তী। এর মধ্যে আমি অশোক মিত্রের একটা কথাকে স্মরণ করছি এখানে। তিনি বলেছেন যে আজকের বাংলা কবিতাকে বাঁচতে হলে, বা আজকের বাঙালি কবিদেরও যদি ভালো লেখা লিখতে হয়, তাহলে সুভাষ মুখোপাধ্যায় এবং সমর সেন যেখানে কবিতাকে ছেড়ে এসেছেন সেইখান থেকে কবিতাকে শুরু করতে হবে। সুভাষ মুখোপাধ্যায় এবং সমর সেনের ধারা থেকে যদি আমরা কবিতাকে শুরু করি, তাহলে আজ বাংলা কবিতা বাঁচবে। আচ্ছা, জীবনানন্দ সম্বন্ধে আপনার কি? জীবনানন্দকে তো শ্রীকুমার ব্যানার্জি বলেছেন কবিদের কবি। তিনি হচ্ছেন কবিদের কবি। তিনি শুধু কবি নন, কবিদের কবি। তার প্রভাব, তিনি যত বড় কবি তার চেয়ে বেশি তিনি প্রভাব বিস্তার করেছেন। আজ 70 বছর ধরে তার প্রভাব বাংলা ভাষায় এপার ওপার দুই বাংলাতেই তার প্রভাব রয়েছে 70 বছর ধরে। তার মৃত্যু আজ 50-60 বছর। সত্যি তাই, এখনো কিছু কবিতা তো ধোঁয়াশা মনে হয়। জীবনানন্দের কবিতা এখনো তো ধরা ছোঁয়ার বাইরে। আমার কিছু কবিতা মনে হয় আমি বুঝতে পারি না, মানে এত রহস্যময়তা মনে আছে। এছাড়া জীবনানন্দের উপন্যাস রয়েছে প্রচুর, এখন সেসব নিয়েও এখন অনেক আলোচনা হচ্ছে। আচ্ছা, আপনি যে কবিতায় যে এখনকার যে পোস্ট মডার্ন কবিতা বা জিরো বাউন্ডারি কবিতা, যেসব পরীক্ষা নিরীক্ষা চলছে, বা প্রভাত চৌধুরীর যে কথা, সে সম্বন্ধে আপনার কি বক্তব্য? প্রভাত চৌধুরী আমার একবার, যদিও কবিতা পাখিকে আমি অনেকবার লিখেছি, কিন্তু যখন আমার কম বয়স, তখন আমি কবিতা পাখিকে কবিতা পাঠিয়েছিলাম। তো একটা থাকে কম বয়সে, একটা খুব রাগ থাকে। তো সেই সময় আমার প্রকাশিত হচ্ছিল না কবিতা। তো কবিতা আমাকে প্রভাত চৌধুরী ফোন করে খুব বকা দিয়েছিলেন, মানে বলেছিলেন যে সত্যি ঠিক কথাই বলেছেন, কিন্তু তখন একটা মনে হয় যে না, উনি আমার কবিতা ছাপছেন না। তো আমাকে বলছে, জয়ন্ত তুমি খুব ভালো লেখো, কিন্তু তুমি তো যেটা আমরা কি আর এখন ধুতি পরি, আমরা এখন প্যান্ট শার্ট পরি, তো তোমাকে আরও কবিতায় স্মার্ট হতে হবে। কিন্তু এখন আমার বক্তব্য যে স্মার্ট কবিতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? এখন অনেকে যেটা বলছে যে, সুন্দর প্রশ্ন একটা। আমরা যারা কবিতা শুরু করেছি তারা কিন্তু ধুতি পরেই কবিতা শুরু করেছি। আপনার ধুতি পরা একজন কবি হচ্ছে বিষ্ণুদেব। তার মতো স্মার্ট কবিতা লেখা, বা ধুতি পরা একজন কবি হচ্ছে জীবনানন্দ দাশ। তার মতো স্মার্ট কবিতা কেউ লিখতে পেরেছে বলে ভালো বললেন। যাই হোক, আমরা আধুনিকতাতে শুরু করেছিলাম, এবং সত্যি কথা বলতে গিয়ে স্বীকার করছি যে পোস্ট মডার্নে কিন্তু আমি এখনও যেতে পারিনি। আমি এখনও আধুনিকতাতেই রয়ে গেছি, এবং আমার নিজেরও ধারণা আধুনিকতারই পোস্ট মডার্ন কি আলাদা, না আধুনিকতারই উত্তরাধিকার নিয়ে পোস্ট মডার্ন এসেছে। এইখানটা একটা বড় প্রশ্ন। যদি আমরা যদি ঐতিহ্যকে স্বীকার করি, যদি আমরা জন মাইকেল থেকে আসতে হবে আপনার সুধীন দত্তে, ঐতিহ্যকে স্বীকার করতে হবে। সেরকম যদি ঐতিহ্যকে স্বীকার করি, তার আধুনিকতারই উত্তরসূরি হচ্ছে উত্তর আধুনিকতা বা অধুনান্তিকতা। তারই ঐতিহ্য ধরে যদি আসতে হয়। আর যদি বলা হয় এটা সম্পূর্ণ আলাদা, এটার কোনো অতীতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই, তাহলে তো অন্য প্রশ্ন। কিন্তু আমার মনে হয় সত্যি এটা একটা খুব ভালো প্রশ্ন তুললেন, অতীতকে অস্বীকার করা যাবে না। বাংলাদেশ থেকে দেখছেন, কিশোর লিখছেন, দাদাভাই আমি বাংলাদেশ থেকে লিখছি, অনেক শ্রদ্ধা ভালোবাসা, ভালো থেকে কিশোর আরও অনেকে দেখছেন। নমস্কার। আমাদের পত্রিকার স্বপ্নের করিডোরের পত্রিকার তরফ থেকে যারা দেখছেন সকলকে আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক বিমান মাঝি মহাশয়। আপনাদের কিছু প্রশ্ন থাকলে আপনারাও করতে পারেন। তো হ্যাঁ, আপনি একটা বললেন, কিন্তু তার মানে এখন সত্যি তাই যে উত্তর আধুনিক বা পোস্ট মডার্ন নামে
আমি যেসব লেখা হচ্ছে, আমি এটা মানে আমি এটা ব্যক্তিগতভাবে বলছি, অনেক কবিতাই বুঝতে পারি না, বা অনেক ইংরেজি শব্দ বা অনেক একটা মানে কি বলবো মানে অনেক আধুনিক কথা আসছে সেগুলো। তো সেগুলো কীরকম ধরনের, আপনার কি সেগুলো কি কবিতা বলে কতটা? হ্যাঁ, আমি বলি আর কি। আমি একজন সমালোচকের লেখায় পড়ছিলাম, তো তিনি বলছেন যে আজকের কবিদের যদি কবিতা বুঝতে হয়, প্রথমে তাদের ভালোবাসতে হবে, তাদের প্রতি একটা শ্রদ্ধা রাখতে হবে। আমি এই আমার ৭৮ বছর বয়সে আমি যখন এই পোস্ট মডার্ন কবিদের কবিতা পড়ি, তখন কিন্তু গভীর ভালোবাসা আর শ্রদ্ধা নিয়ে পড়ি। আমি চেষ্টা করি তাদের ভাষা, তাদের চিত্রকল্প, তাদের শব্দ প্রয়োগগুলোকে আমার ভেতরে গ্রহণ করা। কেন আমরা যখন ব্রজবুলি কবিতা পড়ি, সেগুলো তো নতুন, ব্রজবুলি শব্দ তো নতুন ছিল, কিন্তু আমরা বিদ্যাপতিকে বুঝে নিতে পেরেছি। তাহলে পোস্ট মডার্ন কবিকেও কেন আমরা বুঝে নিতে পারবো না, যদি আমরা ভেতর থেকে ভালোবাসা দিয়ে। খুব ভালো কথা বললেন, এটা ভালোবাসা দিয়ে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ধরুন এক সময় তো আমাদের কাছে খুব কঠিন ছিল যে ভোরবেলা কঠিন হলুদ ঠ্যাং তুলে একটা ভোরের শালিক পাখি শিশিরের জলে বসে আছে। হলুদ কঠিন ঠ্যাং তুলে শিশিরের জলে একটা শালিক পাখি বসে আছে, এই চিত্রকল্পটা একদিন আমরা গ্রহণ করতে পারিনি। এটা জীবনানন্দের চিত্রকল্প, কিন্তু এখন আমরা পারি। তেমনি একজন পোস্ট মডার্নের কবি, যেমন আমার একটা কবিতা লাইন মনে পড়ছে, সৌভিক দে সরকার বলে তরুণ কবি, তিনি একটা কবিতা লিখেছেন, আমার মনে পড়ছে যে মায়াকোভস্কির একটা বিখ্যাত লাইন হচ্ছে ক্লাউডস ইন ট্রাউজার্স। ক্লাউডস ইন ট্রাউজার্স, পাতলুন পরিহিত মেঘেরা। এই পাতলুন পরিহিত মেঘেরা হচ্ছে সুররিয়ালিস্ট একটা ইমেজারি, এটাকে আমরা অনেক পরে বুঝতে পেরেছি। হ্যাঁ, তেমনি যখন সেই কী নাম সৌভিক যে যখন লিখছে যে পাতলুনের প্রান্ত ছুঁয়ে রাত্রি শেষ হয়ে আসে, পাতলুনের প্রান্ত ছুঁয়ে রাত্রি শেষ হয়ে আসে, এই যে চিত্রকল্প পোস্ট মডার্ন কবি, এটাও কিন্তু এটা ওই ক্লাউডস ইন ট্রাউজার্সে আমরা প্রলেতারিয়ের জীবনের কথা পেয়েছিলাম। অনেক পরে আমরা বুঝেছি যে মায়াকোভস্কি প্রলেতারিয়ের জীবনের কথা বলতে, যারা পাতলুন পরে, এবং যারা মেঘের মতো ছন্ন ছাড়া। আমি সৌভিক দেও বলতে চাইছি একজন বেকার যুবকের মনস্তত্ত্ব, যার পাতলুন পরিহিত বেকার যুবক, যার বিশেষ কোনো পোশাকও সেরকম নেই, তার রাত্রি শেষ হয়ে আসছে এই পাতলুনের প্রান্তকে। তখন কিন্তু পোস্ট মডার্ন কবিকে আমরা খুব ভালোভাবে গ্রহণ করতে পারি এবং বুঝতে পারি যে তার কবিতার গভীরতা। এই ভালোবাসতে পারি কবিতাকে, এমনকি পোস্ট মডার্ন বা আজকে আধুনিক ছেলেদেরও যদি ভালোবাসতে পারি, যারা একটু ভিন্ন রীতিতে কবিতা লিখছে, তাহলে কোনো না কোনো সময় আমি তাদের কবিতাকে আস্বাদন করতে পারবো। বাহ, খুব ভালো বললেন। এটা তো খুব খুব সুন্দর একটা, মানে নতুন যারা আরও উজ্জীবিত হবে, নতুন প্রজন্মের যারা লিখছেন, খুব সুন্দর একটা বার্তা দিলেন আপনি। আচ্ছা, আমি আরেকটি প্রশ্ন করব এটা আপনাকে, আপনি যেহেতু গভীরভাবে দেখেছেন, তো আমি রিসেন্ট নিম সাহিত্য নিয়ে কিছু কাজ করেছি এবং করছিও। আমাদের যে শারদ সংখ্যা, তাতে রবীন্দ্রবাবুর, যদিও সেটা উনি পরবর্তীকালে নিম সাহিত্য বলা যাবে না, উনি উপন্যাস লিখেছেন দুর্গাপুর নিয়ে, এবং আমাদের এই সংখ্যায় আমি মৃণালবাবু, মৃণাল বণিক থেকে শুরু করে অজয় নন্দী মজুমদার, আর যারা যারা যে সকলেরই গল্প রাখছি। তো একটা জিনিস আমার মনে হয় অনেকেই এখনও মানে নিম সাহিত্য নিয়ে একটু নাক কুচকায় বা ভ্রু কুচকায়, যে না ঠিক বোধগম্য নয়। কিন্তু আমি একটু পড়াশোনা করতে গিয়ে দেখেছি, আমাকে যারা আমাদের সম্প্রতি যে নিম বিমান আনবাউন্ড বইটি বেরিয়ে প্রকাশিত হয়েছে, সেটা নিয়ে আমাকে তার পরবর্তীকালে প্রচুর স্টুডেন্ট যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, তারা তাদের থিসিসপত্র বা কেউ পিএইচডি করছে, তারা সেইগুলো পাঠিয়েছে। তো হীরকদা দেখছেন, হীরকদা তো খুবই আপনার গুণমুগ্ধ, হীরকদা লিখেছেন এই সবাই এই মহৎ অনুষ্ঠানে বিমানদা বক্তব্য রাখছেন, আমি আনন্দিত, আমি অভিভূত, আমার অত্যন্ত প্রিয় কবি, বহুদিন ধরে আমি জয়ন্তকে বলেছি তাকে আনতে, অবশেষে আজ হলো। ধন্যবাদ, সত্যি অনেক ধন্যবাদ। আমারও অনেকটা প্রাপ্তি, আমি আজকে বিমানবাবুকে আমাদের সাহিত্য সভায় আনতে পেরেছি,
ওনার মতো পণ্ডিত মানুষকে। তো যাই হোক, আমি যেই প্রশ্নটা করছি যে এই নিম সাহিত্য তো আপনি খুব কাছ থেকে দেখেছেন এবং পড়াশোনাও করেছেন এবং অনেকে নস্যাৎ করে দেয়, কিন্তু এই সাহিত্য নিয়ে তো পড়াশোনা হচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, বিমানদার গল্প, বিমানদা, রবীন্দ্র গুহর গল্প থেকে শুরু করে বা মৃণাল বণিকের গল্প। তো সে সম্বন্ধে আপনার কি মতামত? এই সমস্ত কাব্যের ইতিহাস আমরা সন্ধান করি, তাহলে দেখব যে কাকে নস্যাৎ করা হয়নি। মাইকেলকে নস্যাৎ করে ছুচুন্দরী বধ লেখা হয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে একদমই তাই, এবং ধীরেন্দ্র রায়রা তাকে মারতে পর্যন্ত গেছে। ঠিক ঠিক ঠিক। তো কাকে নিয়ে নস্যাৎ করেনি? তো নস্যাৎ, তরুণকে নস্যাৎ করার প্রবণতা একটা সামাজিক প্রবণতা। এ কারণে কোনো ভয় পেলে চলবে না। হ্যাঁ, তো আমাদের এই দুর্গাপুরে বিমান চট্টোপাধ্যায় আমাদের একেবারেই বন্ধুস্থানীয়। আমরা পাশাপাশি পথ হাঁটি, পাশাপাশি বসে চা খাই। মৃণাল বণিক আমাদের বন্ধুস্থানীয়। এদের একসময় দুর্গাপুর ভেবেছে এদের সত্যিকারের তুচ্ছ তাচ্ছিল্য করে। আজ যখন 50 বছর পরে বিশ্ববিদ্যালয়গুলো তাদের নিয়ে গবেষণাপত্র শুরু করেছে, তখন সবাই ঘুরে দাঁড়িয়েছে, আরে এরা কথাই ছিল, এরা আমাদের মধ্যেই ছিল। এটা হচ্ছে নিয়ম, এটা সমাজের। এবং সব থেকে বড় কথা, বিমানদার গল্পগুলো আমি দেখছি, বিমানদা আমার সঙ্গে কথা হয়, বলে যে এই যে ম্যাজিক রিয়েলিজম থেকে শুরু করে যেগুলো বিদেশে হয়েছে সেগুলো বিমানদা না পড়ে লিখেছে এবং পরবর্তীকালে সেই গল্পগুলো ব্যাখ্যা হয়েছে যে ডার্ক হিউমার, ম্যাজিক রিয়েলিজম রয়েছে এই গল্পগুলোতে। তো অবাক অবাক করা গল্প। বা আপনি ভাবুন এই আমাদের এই শিল্পাঞ্চলে সমরেশ দাশগুপ্ত, হ্যাঁ, যে কত মানে আধুনিক লেখা লিখে গেছে। 1972 সালে ওনার একটা লেখা আমি পড়ছিলাম, যে কত আধুনিক, মানে এমনি গল্প নয়, মানে বুঝতে অনেক সময় লাগছে সেসব গল্প। আমি বিমান চট্টোপাধ্যায় আসতে চাইছি। বলুন। বিমান চট্টোপাধ্যায়ের গল্প, বিমান চট্টোপাধ্যায়ের যে গল্প, তার নিম সাহিত্যের গল্প এবং তার প্রচলিত যে গল্প, এই দুই ক্ষেত্রেই তিনি কিন্তু অসাধারণ গল্পকার। এবং তিনি যদি মূলধারার গল্প লিখতেন অনেক জনপ্রিয় হতেন, কিন্তু উনি লেখেননি। বিমানদা আমার বলেন যে আমরা এড়িয়ে গেছি সব সময়। এবং ওই যে একটি কথা উঠলো যে তার বিমান চট্টোপাধ্যায়ের পড়াশোনা নিয়ে, বিমান চট্টোপাধ্যায় খুব অল্প বয়স থেকে গভীরভাবে পড়াশোনা করেছে বিজ্ঞান। বিজ্ঞানটা সে গভীরভাবে এখনো মানে ইন্টারন্যাশনাল পলিটিক্স নিয়ে আমার সঙ্গে কথা হয়, আমার মাথা মাঝে মাঝে কাজ করে না, উনি এত মাথা ঘামাতে পারেন, মানে ওনার মাথার যে বিশ্লেষণ, আমি অবাক হয়ে যাই। বিমানদার সঙ্গে রোজই কথা হয়। এবং পঠন দুরকম হয়, এক হচ্ছে বই পড়া আর এক হচ্ছে জীবনকে পড়া। পাঠের অভিজ্ঞতা আর জীবনের অভিজ্ঞতা, এই দুটো অভিজ্ঞতা বিমান চট্টোপাধ্যায়ের গভীরে আছে। অতি গভীরে থাকার ফলেই তিনি নিম সাহিত্যের এবং প্রচলিত সাহিত্যে অসামান্য সব গল্প লিখেছেন, যে গল্পগুলো সন্তোষ কুমার ঘোষ থেকে বিমল কর পর্যদের একদিন চমকিত করেছিল এবং তারা তাকে বারবার পুরস্কৃত করেছে। কিন্তু বিমানদা প্রতিষ্ঠানের দিকে যাননি, প্রতিষ্ঠান বিরোধিতা করেছেন। সেই প্রতিষ্ঠান বিরোধিতা করতে গিয়ে তিনি নিম সাহিত্য লিখেছেন। হ্যাঁ, নিম সাহিত্য আজকে জনপ্রিয় হচ্ছে দীর্ঘ 50 বছর পরে, যখন বিমানদা নিজেই আজকে প্রায় জীবনের শেষ প্রান্তে হাজির হয়েছে। সত্যি তাই একদম বললেন। আচ্ছা, এছাড়া আপনার সঙ্গে তো সুধাংশু সেনেরও মোটামুটি যোগাযোগ ছিল কি? হ্যাঁ, আর নিশ্চয়ই যোগাযোগ ছিল, আলাপ ছিল। আচ্ছা, সুধাংশুবাবু সম্বন্ধে একটু শুনি। সুধাংশুবাবুর লেখা কবিতা। অবিনাশী বর্ণমালা তার প্রথম কাব্য, তারপর আমার চোখ যখন হয় তার কাব্য। আমি সুধাংশু সেনের উপরে আমাকে সৃষ্ট পত্রিকার সম্পাদক বল্লকুমার সরকার, তিনি আমাকে একটা প্রবন্ধ লিখতে বলেছিলেন। আমি সুধাংশুর উপর একটা প্রবন্ধ লিখে তাকে দিয়েছি। তিনি কোনো এক সময় হয়তো সুধাংশু সেন সংখ্যা বার করলে তিনি বলেছেন সেই প্রবন্ধটা ছাপবে। তো সুধাংশু সেনের কবিতা পড়েছি আমি। সবচেয়ে অবাক হয়ে দুটো জিনিস বলবো। তার একটা কবিতা তিনি লিখেছিলেন 70 দশকে 70 সালে লিখেছিলেন সম্ভবত, ইউক্রেন নিয়ে। ইউক্রেন এবং রাশিয়ার পটভূমিকায় তিনি দেখিয়েছিলেন যে কীভাবে ইউক্রেনের মেয়েরা, মায়েরা কীভাবে
তাদের মানে খাদ্য নিয়ে, তাদের সন্তানদের নিয়ে তারা একটা প্রতীক্ষা করছে। তাদের সেই দুরূহ কঠিন অবস্থাটা 1970 সালের কবিতায় দেখাতে পেরেছিলেন। আমি একদিন বিমানদাকে বললাম, বিমানদা আজকে ইউক্রেনের অবস্থা কিন্তু এই কবিতাটার সঙ্গে মিলে যায়। আজকে ইউক্রেনে এই 2025 সালে 23 সালে ঠিক সুধাংশু সেনের ওই 70 সালের কবিতাটার মতো অবস্থা, যেখানে মায়েরা এখানেই বলে কবিরা সত্যদ্রষ্টা। হ্যাঁ, এখানেই বলে রেবর সেই বিখ্যাত কবিতা কথা বদলিয়ার সম্পর্কে তিনি বলেছেন, কবিরা হচ্ছেন দ্রষ্টা, তারা হচ্ছেন ভবিষ্যৎ দেখতে পায়। বদলিয়ার সম্পর্কে তার এই উক্তি। তো সুধাংশু সেনের এই কবিতাটা আমি তার প্রবন্ধে উদ্ধার করেছি, এবং কীভাবে তিনি সময়কে অতিক্রম করে গেছেন। একটা বড় মাপের তিনি ভাবুক এবং কবি ছিলেন বলেই এটা তিনি লিখতে পেরেছেন। আর একটা কথা বলবো, যেটা সমীর রায়চৌধুরী বলেছেন। সমীর রায়চৌধুরী তার একটা আলোচনায় বলছেন যে সুধাংশু সেনের যে প্রথম একটি মাত্র নিম কবিতা সুধাংশু সেন লিখেছেন আদিক্ষেতা নামে, সেখানে তিনি দেখাচ্ছেন কীভাবে সমস্ত কিছু লম্ব থেকে হরাইজেন্টাল হয়ে যাচ্ছে, মানে সমতলে চলে যাচ্ছে। লম্বভাবে না থেকে সেটা মাটির সঙ্গে মিশে যাচ্ছে। এবং তিনি বলছেন যে এই কবিতাটার প্রায় 40 বছর পরে, 30 বছর পরে মার্কিন দেশে যখন টুইন টাওয়ারকে লম্ব থেকে হরিজন্টাল অবস্থায় নিয়ে আসা হলো, তাকে মাটিতে মিশে দেওয়া হলো, এই কবিতাটার মানে উনি বলতে চাইছেন সমীর রায়চৌধুরী, এই কবিতাটার প্রভাব পড়েছে ওই টুইন টাওয়ারের উপরে। অনেক মানে বহু দূরের কথা, বহু গভীর কথা, একজন কবির পক্ষ খুব সম্মানের কথা। এই দুটো উদাহরণ দিয়ে আমি বলতে চাইছি সুধাংশু সেনের গভীরতা, তার পরিমাপ কতখানি উচ্চ ছিল, কতখানি তিনি গভীর ছিলেন। বাহ, সত্যি তাই। আমাদের সঙ্গে রয়েছেন আশরাফুল মণ্ডল। আশরাফুলদা লিখছেন প্রকৃত গুণী মানুষকে লাইভে এনেছো, শুভেচ্ছা জানাই। হ্যাঁ আশরাফুলদা, আমাদের অনেক দিনের প্রচেষ্টা সার্থক হয়েছে। আমি অনেক দিন ধরে বিমানবাবুকে বলছিলেন, উনি আসলে শারীরিক অসুস্থতা এবং এখানে থাকেন না, দুর্গাপুরে মাঝে মাঝে আসেন, রানীগঞ্জে থাকেন, কখনো দুর্গাপুরে। তো যাই হোক, আজকে আমি আসতে পেরেছি, আমার এটা মানে অশেষ সৌভাগ্য। তো আশরাফুলদা, আপনিও একদিন আসুন, আপনাকে তো অনেক দিন ধরে বলছি, আপনিও ভালো লেখালেখি করছেন। তো আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, বিশিষ্ট কবি, আমাদের সকলের প্রিয়। সত্যি কথা বলতে কি যে আমরা আমাদের শেকড়কে কিন্তু কখনোই মানে আমাদের অগ্রজ যারা লিখে গেছেন দুর্গাপুর বা আমাদের শিল্পাঞ্চলে, সত্যি তাদের অস্বীকার করতে পারি না। আমি তাদের কথা কখনোই ভুলতে পারি না। তাদের নিয়ে আমি দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা আমাদের সংখ্যা করেছি। বিশেষ করুন যে সেই সংখ্যাটা আমাকে বিষ্ণুদা কারেকশান করে দিল, এবং এত ভুল ছিল বানান টানান, সেই সংখ্যাটা নতুন করে আবার বের হল, প্রকাশ হলো। এবং এখনও মানুষ, আমরা যেখানে বই নিয়ে বসি, বারবার এসে জিজ্ঞেস করে আপনার ওই পত্রিকাটা দিন, ওই পত্রিকাটা দিন। আপনিও লিখেছিলেন তো দুর্গাপুরের সাহিত্য ফিরে দেখা, সেখানে অনেক অজানা অনেক মানুষের কথা উঠে এসেছে। আরও আমাদের ভবিষ্যতে আরও কিছু কাজ করার ইচ্ছা আছে। তো আপনাদের কিছু প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা আরেকটা কবিতা শুনবো আপনারা। আজকে বিমানবাবু তার সুন্দর হাতে লেখা ডায়েরিটাও নিয়ে এসছেন। আরেকটি কবিতা শুনি, বলুন। আর দুটি কবিতা। আমি 22শে শ্রাবণ, রবীন্দ্রনাথের মৃত্যুদিন গেল। পাঠকদের উদ্দেশ্যে বলছি, আপনারা অনুমতি করলে এই 22শে শ্রাবণ উপলক্ষে রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানিয়ে আমার একটা কবিতা আছে, যদি আপনারা চান আমি কবিতাটা করতে চাই। বর্ধমান থেকে রূপম ঘোষাল দেখছে। রূপম, অনেক ধন্যবাদ, থাকো আমাদের সাথে। হ্যাঁ, কবিতাটার একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে মহাত্মা গান্ধী যেদিন মারা গেলেন, গুলিবিদ্ধ হলে, সেদিন পণ্ডিত রবিশঙ্করকে বলা হয়েছিল দিল্লি রেডিও থেকে যে আপনি তাকে সুরের সাহায্যে তার মৃত্যুর শোক পালন করুন। এবং রবিশঙ্কর মহাত্মা গান্ধীর সেই শোক পালন করতে গিয়ে সেই দিন তিনি একটা নতুন রাগ তৈরি করলেন। গান্ধীজির নাম ছিল মোহনদাস করমচন্দ্র গান্ধী। সেই মোহনদাসের নামে তিনি মোহন রাগ, মোহন কোষ তিনি তৈরি করে সেদিন গভীরতর বেদনার সুরে সেই গান সুরটা বাজালেন তার সেতারে। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণের মৃত্যুদিনকে ধরতে হলে এরকম একটা মোহন কোষের মতো কোনো
রাগ রাগিনী চায়, তবে সেই রবীন্দ্রনাথের মৃত্যুকে ধরা যাবে। 22শে শ্রাবণে পড়ছি, হুম। তোমার স্মরণে তোমার মৃত্যুদিনে মালকোষে ধরেছি গান, সেতারেই সরদেই বাজানো কঠিন, তবুও বাজাবো প্রিয়, কোমল নি ধা সা অথবা ধা নি সা তান। আরও যদি গভীরে নামতে চাই তোমার মৃত্যুর পরে হায়, তাহলে মোহন কোষে শুদ্ধ গা রে গা মা, কোমল নিধা শুদ্ধ গা মা, সুরে সুরে তোমাকেই পাব। তোমার মৃত্যুর বেদনাকে ছুতে 22শে শ্রাবণে মৃত্যু জীবনকে ভারসাম্য দিতে মালকোষে বিষাদ প্রতিমা করি, কোমল নিধা সা অথবা শুদ্ধ সা রে গা মা, মা গা রে সরদে সেতারে বাজাবো, বিষাদ প্রতিমা সুর ছুঁয়ে ছুঁয়ে যাব। বাহ, অসাধারণ অসাধারণ। যেটা কবিতা নয়, একটা সুরের মূর্ছনা একটা বেজে গেল। সত্যি একটা সুন্দর একটা অসাধারণ কবিতা আপনি পাঠ করলেন। আরেকটি কবিতা শুনি। সেই কবিতাটা এইটা দেবো? হ্যাঁ। একটা ছোট কবিতা, এটা সুমনা মুখার্জি দেখছেন, লিখছেন খুব ভালো লাগছে, অনেক ধন্যবাদ সুমনা। দেখো, আমাদের সাথে থাকো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, আমাদের সকলেরই অগ্রজ, সকলেরই প্রিয় কবি বিমান মাঝি মহাশয়। আমার এটাই সর্বশেষ কবিতা, মানে আমি এরপর আর কোনো কবিতা লিখিনি। এটা এই 2025-এ লেখা কবিতা। মন্দোদরী, রাবণের পত্নী মন্দোদরী, তাকে নিয়েই কবিতাটা। মন্দ তোমার উদর মন্দোদরী, বিভীষণ চায় হতে তোমার অঙ্গের অধিকারী, তোমার জন্য সে হলো গৃহশত্রু, দায় রামের সঙ্গে যোগ, ধ্বংসের দায়ে ভাগে তোমাকে করল বিনিয়োগ। সুগ্রীবে বিভীষণে এখানেই মিল খুব, দুজনেই তারা দেখি দায় রাম রাজত্বে ডুব, করে বিনিয়োগ শুধু বিনিয়োগ। কাঞ্চে যখন সীতা বাল্মীকি তপবনে, নারীর দখল নেয় জমির দখল নেয় সুগ্রীবে বিভীষণে। বাহ, সাধারণ একটা বার্তা রয়েছে, এবং আমার মনে হলো যে এই কবিতাটা এই সময়ের জন্য খুব প্রাসঙ্গিক কবিতা। খুবই প্রাসঙ্গিক কবিতা। এখন জমি বিনিয়োগ শুরু হয়েছে, কৃষকদের হাত থেকে জমি প্রায় শিল্পপতিরা ছিনিয়ে নেবার একটা চারিদিকে শুরু হয়ে গেছে। সেই অবস্থায় এটা লেখা যে বিভীষণ এবং সুগ্রীব তারা আসলে চেয়েছিল জমির দখল নিতে। বাহ, অসাধারণ। আচ্ছা, আপনার বইগুলি, গ্রন্থগুলি সম্বন্ধে একটু পাঠকদের বলুন। আপনার এই পর্যন্ত কটি বই প্রকাশিত হয়েছে, এবং আপনি কি কোনো পত্রিকা সম্পাদনার সাথে যুক্ত ছিলেন? পত্রিকা সম্পাদনের সঙ্গে যুক্ত একমাত্র সাহিত্যপত্র বলে মানবেন্দ্রর একটা পত্রিকা ছিল। আচ্ছা তার সঙ্গে সামান্য একটু যোগ ছিল, এর বেশি কিছু নয়। আচ্ছা, আর আপনার এই পর্যন্ত গ্রন্থগুলি নিয়ে একটু বলুন। গ্রন্থগুলির প্রথম আমি কবিতার বই আমার করাঙ্গুলি নিষিদ্ধ ওটা টিলা, আমার কাছে আছে, করাঙ্গুলি নিষিদ্ধ টিলা। এবং এটা নিয়ে তো অনেকে আমাকে খুব ভেবেছিল যে এই নামকরণটা নিয়ে কিছু বলুক, করাঙ্গুলি নিষিদ্ধ টিলায়। আচ্ছা, আমি বলেছিলাম যে এটা কখনো মনে করবেন না যে আমি করাঙ্গুলি এমন নিষিদ্ধ টিলা মানে কোনো নারীকে কিন্তু উদ্দেশ্য করে না। নিষিদ্ধ টিলা আমার কোথাও কিন্তু নারীকে আক্রমণ করে আমার কোনো কবিতা নেই। সবসময় আমার সমাজই ব্যাপারটা। আমি নিষিদ্ধ সমাজের বিভিন্ন নিষিদ্ধ জায়গাগুলো আছে যেগুলোকে সমাজ বাতিল করে দিতে চায়, আমি সেই জায়গাগুলো থেকে কবিতাকে নাড়া দিতে চাই। তাই নিষিদ্ধ টিলা এই কথাটি আমি ব্যবহার করেছিলাম। নিষিদ্ধ বলতে এখানে কিন্তু কোনো অশ্লীল কোনো উদ্দেশ্য নিয়ে নয়, কোনো নারীকে উদ্দেশ্য করে নয়। তারপরের কবিতা বই ছিল আমার একটি অসমাপ্ত চিত্রনাট্য, যেটা আমি দিয়েছিলাম
জয় গোস্বামীর হাতে, এবং তিনি এরপরে একটি বই বার করলেন, একটি অসম্পূর্ণ চিত্রনাট্য, বাহ জয়বাবু। বাহ। হ্যাঁ, তিনি পরবর্তী একটা কাব্য বার করলেন, একটি অসম্পূর্ণ চিত্রনাট্য। মানে আপনার বইটি পড়েই মনে অনুপ্রাণিত, হয়তো ভালো লেগেছিল, ভালো লেগেছিল। একটি আত্মচিত্রনাট্য। আচ্ছা আচ্ছা, বাহ। তারপরে একটা বই বার করেছিলাম, ওই আপনার রবীন্দ্রনাথকে নিয়ে, অসমাপ্ত চিত্রনাট্য রবীন্দ্রনাথের কবিতা নিয়ে। তারপরেরটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে, ছিন্নকুশ ও অভিসূত সোম, ছিন্নকুশ ও অভিসূত সোম, যে সোম চুয়ে চুয়ে পড়ছে এটা হচ্ছে অভিসূত সোম। আচ্ছা। তারপরে হচ্ছে উত্তরচর্যাগীতি, শবরদের জীবনের উপরে উত্তরচর্যাগীতি। বাহ। তারপর থেকে মাইকেলের বিখ্যাত কবিতা হেমঙ্গ ভাণ্ডারে যাব, এই লাইনটা নিয়ে একটা কাব্য, হেমঙ্গ ভাণ্ডারে যাব। আচ্ছা, বাহ। তারপরে কবিতা হচ্ছে যে বিবেকানন্দের কিছু কবিতা অনুবাদ করেছিলাম, আত্মার গুঞ্জন। আচ্ছা, তারপরে কবিতা হচ্ছে দান্তের একটা বিখ্যাত চিত্রকল্প নিয়ে, চাঁদের লণ্ঠন। বাহ। তারপর আমার নির্বাচিত কবিতা বার করেছে কৃষ্ণশীষ পত্রিকা। আচ্ছা ওরা আমার একটা প্রবন্ধের বইও বার করেছে, কবিতার বাতি ঘরে। আচ্ছা, বাহ। এরপরে আর আমার কোনো কাব্য আর বেরোয়নি। আচ্ছা আচ্ছা, আপনি তো দুর্গাপুরে এক সময়, সেই সময় সাহিত্য সভায় প্রচুর অংশগ্রহণ করেছিলেন, সেই সময়ের কথা কিছু বলুন, বা আপনার প্রিয় কবি সাহিত্যিকদের নিয়ে কিছু বলুন। হ্যাঁ, প্রিয় কবি সাহিত্যিক তো আমার, যেমন ধরুন এই মৃণাল বণিক আমার প্রিয় কবি। হ্যাঁ, এই হীরক বন্দ্যোপাধ্যায় আমার বন্ধুস্থানীয়, পুত্রস্থানীয় বলি, সেও আমার প্রিয় কবি। স্নেহাশিস মুখোপাধ্যায়, কালকে এসেছিল, ও আমার প্রিয় কবি। ব্রজকুমার সরকার, এও আমার প্রিয় কবি। মানবেন্দ্র রায় আমার খুবই প্রিয়, খুবই প্রিয়। মানবেন্দ্র গদ্য খুব ভালো লেখে, অসাধারণ গদ্য লিখে। রাজীব লোচন ভট্টাচার্য, যে কৃষ্ণশীষ বার করে, তার সঙ্গে আমার। আচ্ছা, রাজীব লোচনকে ইদানিং আমি না একদিন ফোনেও পেলাম না, আমি ওর সঙ্গে একটু যোগাযোগ করতে, ওকে একটা সাক্ষাৎকারে আনবো বলে, কিন্তু ফোন নম্বরও পাচ্ছি না, যোগাযোগ করতে পারছি না। আপনি একটু বলবেন, ফোন নম্বর তোমার আপনি দিয়ে যাবেন তো, কারণ একসময় ওরা অনেক ভালো কাজ করেছে দুর্গাপুরে। তুমি বলবে যে ফোন নাম্বারটা আমি দিয়েছি, তাহলে দেখবো ইন্টারভিউ সম্মতি দেবে। তাহলে আপনার সঙ্গে কথা বলবো। আচ্ছা, এছাড়া আপনার, আমি জানতে চাইবো যে আপনার বিদেশি কবি বা আমার মানে আমি বলবো ইংরেজি কবি বা ফরাসি সাহিত্যিক এরকম কিছু আছে কি, যাদের লেখা পড়ে আপনি অনুপ্রাণিত হয়েছেন? আমার একটা বক্তব্য আছে, সেটা আমাকে মানে নিজেকে আক্রমণ করে লেখা। আমার নিজের ধারণা যে ইংরেজি ভাষার সঙ্গে গভীরভাবে পরিচয় না থাকলে, ইংরেজি ভাষার সঙ্গে গভীরভাবে পরিচয় না থাকলে আজকের বিশ্ব সাহিত্যের যে আধুনিকতা, তাকে কিছুতেই আস্বাদন করা যাবে না। সত্যি তাই, একদমই তাই। এবং রবীন্দ্রনাথকে দেখুন, সেই সময় মানে যাতায়াত ছিল না, কোনো সংযোগের ইয়ে ছিল না, কিন্তু পড়াশোনাটা প্রচণ্ড ছিল। আমাদের যারা 30-এর যারা কবি, বুদ্ধদেব বসু, জীবনানন্দ দাস, তারা তো জীবনানন্দের সাথে অনেকটাই প্রভাবিত ইংরেজি চক্রবর্তী, বিষ্ণু, এরা প্রত্যেকে ইংরেজি সাহিত্যে অগাধ পণ্ডিত, অগাধ পাণ্ডিত্য। তা আমার নিজের ধারণা, যেটা আমার ভুল হয়ে গেছে, আমি 15 বছর কলকাতায় কলেজ স্টুডেন্ট ছিলাম, সেখানে আমার উচিত ছিল বিশ্ববিদ্যালয়ে কোনো ফরাসি কিংবা স্প্যানিশ ভাষাটা সেই সময় একটা ডিগ্রি করে নেওয়া। আমরা অনুবাদগুলো পড়েছি, কিন্তু ফরাসি কবিতা অবশ্যই পড়া দরকার। মানে আমি কিছু কিছু কবিতা আমি পরবর্তীকালে করা হয়েছে, সেটা বলি। বিদেশি সাহিত্য আমার কিন্তু বেশি পড়া নেই, প্রায়। আমি কিন্তু একজনকে খুব ভালোবাসি বিদেশি সাহিত্যের ভেতরে, তিনি হচ্ছে এডগার এলেন পো। 1809 সালে তার জন্ম এবং 1849 সালে তার মৃত্যু। সুরিয়ালিস্টিক কবি মনে হয় নাকি? না, তিনি হচ্ছেন গিয়ে, সুরিয়ালিজম সবার ভেতরে অল্প বিস্তর আছে, উনি সুরিয়ালিস্টিক ঠিক নয়। উনি হচ্ছেন বদলেয়ার তাকে গুরু মান্য করতো। আর যে আধুনিকতা আমরা সারা পৃথিবীতে দেখছি, এলিয়ট তাকেও গুরু মান্য করেছে, সেই আধুনিকতার সূত্রপাত কিন্তু আসছে এই এডগার এলেন পো থেকে। রবীন্দ্রনাথের ছোট গল্পে তার প্রভাব আছে, যেগুলো অতিপ্রাকৃত গল্প, যেমন জীবিত মৃত, যেমন নিশীথে, যেমন মণিহারা, এই সমস্ত গল্পে তার প্রভাব আছে, যেমন গুপ্তধন।
এডগার অ্যালান পোর আমি কবিতা পড়ি এবং তার কবিতা আমি অনুবাদ সেগুলো কি আপনি ইংরেজিতেই পড়েছেন না হ্যাঁ, অনুবাদ? ইংরেজি বই আমি সংগ্রহ করেছি আচ্ছা। তার কালেকশন ইংরেজিই করেছি এবং ডিকশনারির সাহায্যে কিছু অনুবাদ করেছি। তুমি চাইলে আমি একটা অনুবাদ শোনাতে পারি হুম। এডগার অ্যালান পো। আছে কি আপনার আমার কাছে? কাছে আছে। আচ্ছা, দেখান। হুম। কেউ এসেছে ওদের হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও, আমি মানুষকে ফোন করছি। হ্যাঁ, কি এসছে দেখো একটু। ওকে বলা হলো। নমস্কার, আমরা অনুষ্ঠানে প্রায় শেষের পর্যায়ে চলে এসেছি অনেকটা। আপনারা দেখছেন আমাদের সঙ্গে রয়েছে রবিবাসরীয় স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আমাদের সঙ্গে রয়েছে বিশিষ্ট সাহিত্যিক বিমান মাঝি মহাশয়। তো তিনি অনেকটাই আলোচনা করলেন, আপনারা যারা কিছু প্রশ্ন করতে পারেন এবং অনেকেই দেখছেন। আছে এডগার অ্যালান পোর একটা কবিতা আছে, টু মিসেস ফ্রান্সেস, আমি তার প্রিয়তমা নামে কবিতাটি অনুবাদ করেছি। মূল কবিতা এডগার অ্যালান পো। জীবনানন্দ তার দ্বারা গভীরভাবে প্রভাবিত ছিল। প্রিয়তমা, গভীরতম বেদনার ভিতরে আমার পার্থিব পথ রুদ্ধ হয়েছে আজ মানুষের ভিড়ে। বিষণ্ণ নির্জন পথ, হায় যেথায় ফোটেনি একটিও গোলাপের কুড়ি। আমার আত্মার এই সান্ত্বনা, এই সম্বল। স্বপ্নে তুমি আসো, স্বপ্নের ভিতরে তোমাকে দেখি, আমাকেই দুদণ্ড শান্তি দিতে তুমি হয়েছ স্বর্গের উদ্যান। তোমার স্মৃতি আমার নিকটে এক দূরতম দ্বীপ, কোনো ক্ষুব্ধ মুগ্ধ সমুদ্রের পরে, ঝড় থেকে মুক্ত সম্পূর্ণ স্বাধীন কোনো আলোড়িত সমুদ্রের বুকে এক শান্ত আকাশ। সেই আলোকিত দ্বীপে সবে মাত্র আবির্ভূত হয়েছে হাসি মুখে। বাহ, অসাধারণ! আপনারা খুবই সুন্দর একটি কবিতা পাঠ করলেন। আরেকটি পড়বেন? পড়ুন। আপনি যেটা বললেন সত্যি তাই। আমাদেরও এই যে আমাদের শারদ সংখ্যাটা আমরা প্রকাশ করেছিলাম গত বছর, তাতে আমরা একটু চেষ্টা করেছিলাম যে পৃথিবীর বিভিন্ন ভাষার কবিতা এবং ইংরেজি ভাষার 5টা মহাদেশের কবিতার আলোচনা রয়েছে। এবং প্রথম কথা যে আমরা সেসব আমন্ত্রিত লেখক পাওয়াই মুশকিল। অনেকেই আমরা বলেছিলাম যে আপনারা লিখুন, তারা বলেছেন না, একটা দুঃসাধ্য ব্যাপার, সম্ভব নয় পড়াশোনা। তাও আমরা অনেকে লিখেছিলেন, এর মধ্যে এই বইটা সেই সময় অনেকেই হয়েছেন। এবং এর মধ্যে আমরা বিদেশি কবিতা ছাড়াও মানে বিদেশি কবিতার বিভিন্ন দেশের কবিতার অনুবাদ আমরা প্রকাশ করেছিলাম। যে স্বপ্নের করিডোরে বিদেশি কবিতার অনুবাদ সংখ্যা। আমি ইয়েটসের একটা কবিতার অনুবাদ পড়ছি, আচ্ছা। দ্য স্কলার, যেটাকে কেন্দ্র করে জীবনানন্দ তার সমারোহ বিখ্যাত কবিতা লিখেছিলেন অধ্যাপককে নিয়ে। বরং নিজেই তুমি লেখো না কয়েকটি কবিতা, বলে দেন লান হেসে। সেই কবিতার আমি দি স্কলারের অনুবাদটা পড়ছি, ডব্লিউ.বি. ইয়েটসের দি স্কলার। চুল নেই পরিত, নিজেদের কাজ সম্পর্কে আত্মবিশ্বাস, বৃদ্ধ সুশিক্ষিত শ্রদ্ধাস্পদ বিরল কেশ মাথাগুলি সম্পাদনা করে আর টিকা ভাষ্য লেখে কবিতা নিয়ে। যেসব কবিতা লিখেছে সেই সব তরুণ কবিরা যারা এপাশ ওপাশ ফেরে তাদের বিছানার পরে, প্রেমের নিরাশায় ছন্দবদ্ধ কবিতা লেখে, ছবি আঁকে, মধুর ভাষণে তোষণ করে তাদের প্রেমিকাদের শ্রুতিময়। সকলেই একই কথা বলে, একই বৃত্তে ঘোরাফেরা করে, একই কার্পেটের পরে জুতো পায়ে হাঁটে। সকলেই একই কথা ভাবে যা অন্যেরাও ভাবে, একই লোকেদের জানে চেনে যেমন চেনে তাদের পড়শিরা। হে ঈশ্বর, তারা যা ভাবে যা বলে, কবি কাতুল্যস সেভাবেই হেঁটেছিল, তারাও হেঁটে যায় দূরে।
খুব সুন্দর, অসাধারণ কবিতা। আমরা প্রায় অনুষ্ঠানে অনেকটাই শেষের দিকে চলে এসেছি। তো আমি আরও কয়েকটি প্রশ্ন করে বলবো, মানে শেষ করব অনুষ্ঠান। আচ্ছা, আমি যেটা বলবো যে আমাদের এই শিল্পাঞ্চলে উত্তরসূরিরা কেমন লিখছে, বা নতুন প্রজন্মের লেখকদের জন্য আপনার কি বার্তা থাকবে? এটা খুব ভালো প্রশ্ন। নতুন প্রজন্মের ছেলেরা, মানে এক কথায় বলতে গেলে তারা আমাদের থেকেও বেশি সম্ভাবনাময়। আমরা যারা 70 সালে কবিতা শুরু করেছিলাম এবং যারা দুর্গাপুরে লেখালেখি করেছি, তাদের থেকেও নতুন ছেলেরা অনেক বেশি অ্যাডভান্স। কারণ একটা প্রমাণ দিচ্ছি, তাদের অনেকেরই লেখা দেশ পত্রিকায় রেগুলার বের হয়। এমনকি দুর্গাপুরের কোনো কবি, দুর্গাপুর রানীগঞ্জের কোনো কবি, আসানসোলের কোনো কবি, তারা তিনজনেই আমার খুব প্রিয়, যে তিনজনের কবিতা এবার দেশ এবং আনন্দবাজার দিয়ে বেরিয়েছে, তাদের লেখা ছাপা হয়েছে এবং এরা তরুণ। যেমন আসানসোলের বিকাশ গায়েন, দুর্গাপুরে বিকাশ অনেক পুরনো, অনেক দিন থেকে লিখছেন। তো না, লিখলেও সে তরুণই বটে, বেশি বয়স না, এই সবে রিটায়ার্ড করলো। বিকাশ নায়ক দুর্গাপুরে থাকে। এই ছেলেটি প্রায় 90 সালে নাগাদ আমাকে গুলমোহর ক্লাবে বলেছিল আমার কবিতাগুলো পড়ে একটু দেখবেন। আমি যাও, দেখছি, পড়ছি। এবং ওই হলেই তার কবিতাগুলো আমি পড়লাম এবং তার পিঠে হাত দিয়ে বলেছিলাম যে তুমি খুব শীঘ্রই দেশ পত্রিকায় লিখবে। জাস্ট এই টার্মটা ইউজ করেছি। যখন সে দেশ পত্রিকায় লিখতে শুরু করলো, সে আমাকে বললো আপনি বলেছিলেন যে আমি খুব শীঘ্রই লিখব। তার লেখা রেগুলার। আর একটি বার্নপুরের ছেলে, ওরও লেখা বের হয়। অসীম কুমার মুখোপাধ্যায় আমার খুবই মানে বন্ধুস্থানীয় উপন্যাসিক, কিন্তু আনন্দবাজারে, শারদীয় আনন্দবাজারে তার কবিতা আছে। দুর্গাপুরের সুদীপ চক্রবর্তীকে আপনারা জানেন কে জানি না, খুব শক্তিমান কবি। তার এবার একটা শারদীয় আনন্দবাজারে কবিতা আছে এবং অসামান্য কবিতা, যেখানে একটি গ্রাম্য মানুষ একটা গাভীর দুধ দহন করছে এবং তার পাশে দাঁড়িয়ে আছে একটি নারী যার এখনও কোনো সন্তান হয়নি, যার স্তনযুগল এখনও দুধে আর্দ্র হয়নি। তার সেই ঘটনাটা সেই কবিতার ভিতরে তিনি জানিয়ে দিয়েছেন। অসামান্য কবিতা, সুদীপ চক্রবর্তী, এই দুর্গাপুরের ছেলে। হ্যাঁ জানি, ছেলে মানে বয়স্ক মানুষ তো খুবই। আরও দু একজনের কথা বলছি যাদের এবার কবিতা নেই কিন্তু মাঝে মাঝে লিখে থাকে। আনন্দবাজার, যেমন আমাদের ইন্দ্রাণী সাক্ষাৎকারে এসেছিল, সেও লিখে থাকে। অলক্তিকা চক্রবর্তী, জানি না আজকে সে শুনছি কিনা, সেও লিখে থাকে। এরা হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্ম, নতুন প্রজন্মের কবিরা। আরও যাদের প্রকাশ হয়নি, এককালে দেশে প্রকাশ হয়েছে হীরক বন্দ্যোপাধ্যায়ের কবিতা, খুব শক্তিশালী কবি। যেমন ব্রজকুমার সরকার, তার কবিতা প্রকাশ হয়নি, কিন্তু ব্রজকুমার এই মুহূর্তে আন্তর্জাতিক কবি। তার চীনে তার কবিতা প্রকাশ হচ্ছে, পাকিস্তানে তার কবিতা প্রকাশ হচ্ছে, শ্রীলঙ্কায় তার কবিতা প্রকাশ হচ্ছে, ইংরেজি ভাষায়। সে ইংরেজি ভাষায় কবিতা লেখে এবং একটি ইংরেজি পত্রিকাও সে বার করে। ভালো কাজ করছে। এবং খুব শীঘ্রই হয়তো ঈশ্বর যদি করেন, সে হয়তো বিদেশে কোনো কবি সম্মেলনে তাকে ডাকা হবে। আমি আশা করছি বিদেশে কোনো একটা কবি সম্মেলন তাকে ডাকবে ব্রজকুমার সরকার। তাহলে এটা বিশাল সাফল্য আমাদের পরবর্তী প্রজন্মের। এই সাফল্য তো আমরা ভাবিনি, আমরা পাইনি, আশাও করি। আমাদের মধ্যে বিমান চট্টোপাধ্যায় একটু সাফল্য পেয়েছেন এবং তিনি একটা ইংরেজিতে একটি বইও করছেন এবং প্রায় আন্তর্জাতিক স্বীকৃতি তার হচ্ছে, তাকে দেওয়া হচ্ছে। বিমানদা, যদি তুমি এখন আমাদের এই বক্তব্য শুনে থাকো, তাহলে তোমাকে নমস্কার। তুমি ভালো বিমানদা এখন মানে দেখছে না, অসুবিধা আছে, দেখবে বলেছে। বিমানদা সকালবেলায় আপনি আসার আগেই আমাকে ফোন করেছিল যে তোমাদের কটার সময় শুরু হবে। তো যাই হোক, খুবই সুন্দর। এবং আমাদের শহর নিয়ে কিছু বলুন, দুর্গাপুরে আমাদের যে শহরকে আপনি যে 1980 সালে এসেছিলেন মনে হয়, 80-র যে দশকে, তারপরে এখনকার যে দুর্গাপুর, সেই দুর্গাপুরকে কতটা বদলেছে এবং দুর্গাপুরের শহরের ভবিষ্যৎ আশা এসব নিয়ে কিছু বলুন, দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করব।
দুর্গাপুর নিয়ে আরেকটা এর সঙ্গে আমি একটু প্রশ্ন জুড়ে দিচ্ছি। আপনি তো সাহিত্যিকদের বলেন যে সাহিত্য চর্চা বা সাহিত্য সভা এখন কেমন হচ্ছে, তখন কেমন হতো আর এখনকার কেমন হতো? এই প্রশ্নটা, দুটো প্রশ্নই ভালো। দুর্গাপুর নিয়ে বলার আগে আমি একটা স্মরণ করি যে আমি যে এইজন বয়েজ স্কুলে পড়াতাম, সেই স্কুলটি উদ্বোধন করেছিল রানী এলিজাবেথ। বাহ, হ্যাঁ, রানী এলিজাবেথ এই স্কুলটি উদ্বোধন করেছিলেন, এবং দুর্গাপুর স্টিল প্ল্যান্ট উদ্বোধন করেছিলেন পণ্ডিত নেহেরু। এবং পণ্ডিত নেহেরু বলেছিলেন যে এই স্টিল প্ল্যান্টগুলোই হচ্ছে ভারতবর্ষের আগামী দিনের মন্দির। বাহ, এই স্টিল সত্যি তাই। প্ল্যান্টগুলোই হচ্ছে ভারতবর্ষের আগামী দিনের মন্দির। কিন্তু এই জায়গাটা কিন্তু ভারতবর্ষ ধরে রাখতে পারেনি সত্যি তাই। এই কথাটা আগে সপ্তাহে যে নিয়ে এসেছিলেন তার সঙ্গে আলোচনা করছিলাম যে নেহেরু বা ইন্দিরা গান্ধী যে ন্যাশনালাইজ করছিলেন, বা সেই সময় আমরা যে সময় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি, আমাদের সামনে কিন্তু অনেক স্কোপ ছিল, যে অনেক ন্যাশনাল মানে জাতীয় কারখানা থেকে শুরু করে অনেক জায়গা ছিল। এখনকার ছেলেমেয়েদের সেটাও নেই, সবই তো প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে। কিন্তু নেহেরু বা ইন্দিরা গান্ধী যেটা করেছিল যে যাতে মিডল ক্লাস ফ্যামিলির ছেলেমেয়েরা, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পায়, তার জন্য এই পঞ্চবার্ষিক পরিকল্পনা যেসব কারখানাগুলো করেছিলেন, এই কথাটা আপনি সত্যি তাই বলেন, সেই জায়গাটা আর ধরে রাখতে পারেনি। তো স্টিল প্ল্যান্টগুলো যখন মন্দির হয়নি, তো দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে নিয়েই তো দুর্গাপুর শহর। যদি স্টিল প্ল্যান্টটা ভালো থাকে, যদি এটা বিকশিত হয়, তাহলে দুর্গাপুর শহরও বিকশিত হবে। আর যদি স্টিল প্ল্যান্টটা যদি মার খেয়ে যায়, যদি মুমূর্ষ হয়ে যায়, তাহলে কিন্তু দুর্গাপুর শহরও প্রাণ হারাবে। এবং আমাদের অর্থনীতি, রাজনীতিকে কেন্দ্র করে কিন্তু আমাদের সাহিত্য সংস্কৃতিও গড়ে ওঠে। আপনার বিখ্যাত ব্রেক্ট, বেটল্ট ব্রেক্ট বলেছেন সমস্ত কিছুর মধ্যে রাজনীতি আছে। আচ্ছা, এই প্রশ্নটা আমি আপনাকে করতে ভুলে গেছিলাম। আচ্ছা, সাহিত্য রাজনীতি কি কোনো সম্পর্ক আছে আপনার কি মনে হয়? সমস্ত কিছু উঠে আসছে রাজনীতি এবং অর্থনীতি থেকে। রাজনীতি এবং অর্থনীতি যদি সুষ্ঠু হয়, তখনই মহাকাব্য লেখা হয়, যখন সমাজ যখন শান্ত থাকে। না, আরেকটা জিনিস অনেকেই বলে যে লেখকরা, যে আমরা রাজনীতির সঙ্গে জড়িত থাকতে চাই না, কিন্তু আসলে আমাদের প্রতিদিনের জীবন ওঠা নামাটাই, আমরা যখন কোনো কিছু মূল্য বৃদ্ধি নিয়ে বলি, যে দাম বেড়ে যাচ্ছে জিনিসের, সেটাও তো রাজনীতি। পেট্রোলের দাম বেড়লে আমরা যে বিদ্রোহ করছি, সেটাও তো একটা রাজনীতির কথা। এটার উত্তর আমি দিচ্ছি, আমার কথার তো বিশেষ মূল্য নেই, কারণ আমি তো সেভাবে প্রতিষ্ঠিত কোনো ব্যক্তি নই। আমি ডক্টর অশোক মিত্রের জবানিতে এই উত্তর দিচ্ছি যে রাজনীতির সঙ্গে সাহিত্যিকদের যোগটা কী, তাই তো প্রশ্নটা। ডক্টর অশোক মিত্র বলেছেন যে আজকের সাহিত্যিকরা সমস্ত রাজনীতি থেকেই তারা দূরে সরে থাকতে চাইছে, তারা চাইছে না কোনো কিছু বিরোধের মধ্যে জড়িয়ে পড়তে, এবং তারা চাইছে নির্বিবাদে নিজেদের কাজটুকু তাদের করতে। কিন্তু সেটা কি কাম্য? সেটা কি কাম্য সমাজের প্রতিবাদ করা বা অন্যায় দেখে? এইটাই প্রশ্ন, যে সমাজ থেকে তো দূরে আমরা কেউ নই, আমরা সমাজের বাইরে কেউ নই। এই মূল্যবৃদ্ধি একজন কবিকেও স্পর্শ করে, রাজনীতির বিশৃঙ্খলা একজন কবিকেও স্পর্শ করে। খুব সুন্দরভাবে বললেন এইটা। এবং এই প্রশ্নটা আমি আমার এখানে সাক্ষাৎকারে যারাই এসেছে, এই সভায় নচিকেতা যে আপনার যে গান গায়, তিনি তার আবেগে গান গেয়ে ফেললেন যে আজকে সমাজের সর্বত্র চোর, চারিদিকে চোরে হয়ে গেছে। তারপর যখন তাকে জিজ্ঞাসা করা হলো এই গানটা আপনি গাইলেন, বলে আমি গেয়ে ফেললাম। আসলে কি সমাজটা এতখানি আজ বিশৃঙ্খল হয়ে গেছে যে ভেতর থেকে আমাদের উচ্চারণ করে ফেলছি এই সমাজের খারাপ দিকটা। এবং আরেকটা জিনিস আমার বলার, যেটা শেষ করি, রাজনীতিকে আমরা এড়িয়ে যেতে পারি না। ব্রেক বলেছেন রাজনীতিকে আমরা এড়িয়ে যেতে পারি না, রাজনীতির ভেতরে আমাদের থাকতেই হবে। আমারও তাই বক্তব্য, রাজনীতিকে আমি এড়িয়ে যেতে পারি না। এবং আরেকটা জিনিস দেখুন, যদি ভালো মানুষরা রাজনীতিতে না যায়, বা অনেকেই বলে যে রাজনীতি খুব বাজে জায়গা, তাহলে তো সেইটা তো আরও ভালো মানুষরা, ভালো শিক্ষিত মানুষরা যদি রাজনীতিতে না আসে, তাহলে রাজনীতি তো আরও কলুষিত হবে, তাই না? তো সেটাও একটা, অনেকে বলেন যে শিক্ষিত মানুষকে রাজনীতিতে আসতে হবে। এখন শিক্ষিত মানুষ রাজনীতিতে আসতে চাইছে না, এটাও একটা ভালো। এককালে হিরেন মুখার্জি,
মতো মহাপণ্ডিত তিনি রাজনীতি করেছেন, ঔষধ মিত্র মহাপণ্ডিত রাজনীতি করেছেন। হ্যাঁ, এরা অধ্যাপক হিসাবে বিশ্ববিখ্যাত, এরা অধ্যাপক হিসাবে এরা করেছেন। এখন কিন্তু সেভাবে আসছে না, সত্যি কথা। সত্যি কথা। হ্যাঁ, আমাকে রাঢ়বঙ্গের উপরে কি এটা প্রশ্ন করা হয়েছে? হ্যাঁ, বলুন। রাঢ়বঙ্গের মানে এই দুর্গাপুর হিসাবে, দুর্গাপুরের আশা, আমাদের শহরের যে আশা ভরসা বা ভবিষ্যৎ কি? যদি আমরা এই গোটা শিল্পাঞ্চলকে একটা জায়গা হিসাবে ধরি, মানে পশ্চিম বর্ধমানকে যদি একটা জায়গা হিসেবে ধরি, তো এখান থেকেই প্রকাশ একদিন বিকশিত হয়েছে নজরুল ইসলাম। এবং কয়েকদিন আগে আমি একটা লেখা পড়ছিলাম, মার্কিন সাংবাদিক ইয়ান মির্জাল, তিনি বস্তারে বা দান্তেওয়াড়ায় বিপ্লবী, মাওবাদী বিপ্লবীদের সঙ্গে দেখা করে একখানা যে বই লিখেছেন, ভারতের আকাশে লাল তারা, সেখানেই তিনি বোম্বাইয়ের একটা কাগজ, বোম্বাইয়ের একটা সংবাদপত্র থেকে একটা উদ্ধৃতি দিয়েছেন। সেই বোম্বাইয়ের সেই কাগজটি বলছেন যে, অন্ধ্রের কিছু ওই ভারভারা রাও, এই জাতীয় কিছু কবিদের, বিপ্লবী কবিদের সম্পর্কে বলতে গিয়ে বলছে যে এদের স্থানটা হচ্ছে কোথায়, যেমন বাংলার নজরুল, যেমন রাশিয়ার মায়াকভস্কি, যেমন লাতিন আমেরিকার পাউলো নেরুদা, যেমন মিশরের নাজিম হিকমত, সেরকম হচ্ছে গিয়ে এই কবিদের জায়গা। তা নজরুলকে কোথায় নিয়ে যাওয়া হলো? নাজিম হিকমত, মায়াকভস্কি, পাউলো নেরুদার সঙ্গে তুলনা করা হচ্ছে নজরুলকে। নজরুলকেই এই শিল্পাঞ্চলেরই করেন। এবং যারা চুরুলিয়া গ্রামে গিয়েছেন, যে এইরকম একটা পরিবেশ থেকে এরকম প্রতিভা উঠে গেল। এবং আরও কাছে জামুরিয়ার কাছে কেন্দ্রা বলে যে গ্রাম, সেই কেন্দ্রা, যেখানে কলিয়ারি আছে, কেদা কলিয়ারি, সেই কেন্দ্রা গ্রাম থেকে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, যার বাড়ি, যে সেখান থেকে তারা মামাবাড়ি পুরুলিয়ায় চলে গিয়েছিলেন। হ্যাঁ, কুলটি হাই স্কুল থেকে অজিতেশের বিশাল নাট্য প্রতিভা, শৈলজানন্দ এই অঞ্চলে, তাহলে প্রফুল্ল সিংহ, হ্যাঁ, বন্যা সিং, তাহলে এই অঞ্চল তো এখানে প্রতিভা আছে। আগামী প্রজন্ম সেখান থেকে উঠে আসবে। কিন্তু আসবে কারা? যারা সান অফ দ্য সয়েল, এই মৃত্তিকার যারা সন্তান, হ্যাঁ, তারাই আসবে, তারাই উঠে আসবে। এবং কেউ কেউ লিখছেন, মণিশঙ্কর বলে একটি ছেলে, হ্যাঁ, এই সয়েলেরই সন্তান, তিনি লিখছেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান প্রায় শেষ হতে চললো, এবং আপনারা যারা আমাদের সাথে ছিলেন, সকলকে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আমাদের সঙ্গে আজকে অনেক শারীরিক অসুস্থতা সত্ত্বেও এসেছিলেন সদ্য বিমান মাঝি মহাশয়। তো খুব অনেক ধন্যবাদ আপনাকে। আমার আঁকা একটি ছবি এবং একটি বই আপনাকে দিলাম। হ্যাঁ, খুব ভালো থাকুন। আমাদের অনেক শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। সুস্থ থাকুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সামনের রবিবার দেখা হবে কোনো এক অনুষ্ঠানে। নমস্কার, আপনাদের সকলকে নমস্কার।